এখনো উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি। 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। 96 থেকে 35 বছর আগের ফেরি দিয়েই চলছে পারাপার। এবং 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। 1 মাসের মধ্যে ফল ঘোষণা। 8 থেকে 30 নভেম্বর পর্যন্ত বন্ধ কোচিং। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এখনো উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে 5 নম্বর ঘাটে বুধবার সকাল 9টার দিকে একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত পানির নিচ থেকে মাত্র 4টি ট্রাক তোলা গেছে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2000 টনের ফেরিটি উদ্ধারে কাজ করে 60 টনের BIWT এর উদ্ধারকারী জাহাজ হামজা। মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী ও রাশেদ লিমনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইঞ্জিনের ত্রুটিতে পানি প্রবেশ করায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ঘাটে লাগানো ফেরি আমানত শাহ চোখের নিমিষেই ডুবে যায়। নোঙর ফেলেও আটকানো যায়নি। এ সময় ফেরিটি থেকে লোড কমানোর চেষ্টা করা হলে পন্টুনের ধাক্কায় 2টি ট্রাক পড়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মতো লাফিয়ে পড়েন পানিতে। হওয়ার পর 2টা গাড়ি সম্ভবত পার হয়েছে। হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানেন। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি যানবাহন নিয়ে তলিয়ে যায় শাহ আমানত ফেরি। ডুবন্ত 2000 টনের ফেরিটিকে মাত্র 60 টনের উদ্ধারকারী জাহাজ হামজাকে দিয়ে উদ্ধার চালায় BIWT। ঘন্টার পর ঘন্টা পার হলেও ফেরি উদ্ধারে অগ্রগতি হয়নি। তবে সন্ধ্যা পর্যন্ত 4টি ট্রাক ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 5টি কাভার্ড ভ্যান চিহ্নিত করা হয়েছে। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 বছর ধরে এ রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। মেয়াদ উত্তীর্ণ ফেরিটি জোড়াতালি দিয়েই চলে। সময় সংবাদ, মানিকগঞ্জ। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগেরই নেই ফিটনেস। সর্বশেষ ফেরিটিও কেনা হয়েছে 35 বছর আগে। প্রায় 100 বছরের পুরানো ফেরিও আছে, যেগুলোর মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে। তবুও জোড়া তালি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরির সংখ্যা 18 হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তার বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এই ফেরির সবকটি কেনা 96 থেকে 35 বছর আগে। জানমালের নিরাপত্তায় নতুন ফেরি সংযোজনের দাবি এই রুটে নিয়মিত চলাচলকারীদের। এগুলো কাছে ঝালাই ঝুলাই করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি। এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরি লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট, ভাঙাচোরা। সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। BIWTCর দাবি, ফিটনেসবিহীন জরাজীর্ণ এই ফেরিগুলো চালানো হচ্ছে জনসেবার কথা চিন্তা করে। কয়েকটা ফেরি খুবই পুরাতন, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকইয়ার্ড রয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার বিভিন্ন যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।
যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে তারা বলছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। বুধবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের নেতারা। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকেও একটা প্রভাব ফেলায় এই ঘটনা সৃষ্টির মাধ্যমে। এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি কর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই নির্বাচনের আগে বিরোধী পক্ষকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলছে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছুই নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে। এছাড়া লন্ডনে মামলা করলে দণ্ডপ্রাপ্তদেরও ফেরত আনা যাবে বলে জানান তিনি। হাতে সময় আছে এখনো 2.25 বছর, তবু মাঝে মাঝে আলোচনায় উঠে আসছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বড় দুই দলের বিভিন্ন সময়ের মন্তব্য, বৈঠক সমাবেশে উঠে আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে আসছে নির্বাচন তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। বুধবার দুপুরে ডিক্যাপ টকে অংশ নেওয়া ব্রিটিশ হাই কমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলী উত্তর দেন তিনি। একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এদেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসে সামাজিক মাধ্যমে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি, বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যে কোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে। আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাই কমিশনার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁস রোধে
নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী ৮ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে ১ মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় ২ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এ অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় ১০ মাস পর আগামী ১৪ই নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২২,২৭,১১৩ জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। আগামী ৮ নভেম্বর থেকে ২৫শে নভেম্বর ২০২১ পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ব্যাংকের আশপাশে ওত পেতে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছিল একটি চক্র। আসল ডিবি কর্মকর্তা বোঝাতে চক্রটি ব্যবহার করত নকল জ্যাকেট, ওয়াকিটকি, নকল পিস্তল। এরকম এক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অনুসরণ করে সুবিধাজনক জায়গায় গিয়ে গতিরোধ করত গোয়েন্দা পুলিশের বেশধারী একটি চক্র। পরে হাতকড়া পরিয়ে টাকাসহ ব্যক্তিকে কোনো এক অপরাধের অজুহাতে নিজেদের গাড়িতে তুলে নিত এই চক্রের সদস্যরা। ভুক্তভোগীর কাছে থাকা টাকা তো বটেই, এমনকি ক্রেডিট কার্ড থেকেও জোর করে টাকা ডাকাতি করার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার এমনই এক ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে এই ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট, নকল ওয়াকিটকি, পিস্তল, 2টি গাড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম পাওয়া যায়। ধারাবাহিক অভিযানে এই চক্রের কাছ থেকে উদ্ধার হয় ৫,০০০ পিস ইয়াবা। যে সকল মানুষগুলি টাকা তুলতে যায় বা টাকা নিয়ে বাসায় যেতে চায়, এইরকম লোকগুলি তারা টার্গেট করে প্রায়শই তাদেরকে তাদের গাড়ি তুলে নিয়ে টাকাটা নিয়ে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে চলে যায়। এই ধরনের ডাকাতির সঙ্গে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সরকারি চাকরিজীবীদেরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করছে গোয়েন্দা পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই ঘাবড়ে না গিয়ে নাগরিকদের যাচাই করার আহ্বান ডিবির যুগ্ম কমিশনারের। যাচাই না করে আইন শৃঙ্খলা রাখলে তার সাথে চলে গেলে এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সরকারি কোনো কর্মকর্তা হয়তো চাকরিচ্যুত হয়েছেন, অথবা তারা সাসপেন্ড হয়েছেন, অথবা তারা এখন এলপিআরে চলে গেছেন, এরকম কিছু সদস্য এর সাথে জড়িত রয়েছে এবং তাদেরকে গাইডলাইনও শিখিয়ে দেয়। তথ্য আমরা পেয়েছি এবং অনেকে গ্রেপ্তারও করেছি আমরা আগে। গত ৫-৭ বছর ধরেই গ্রেপ্তারকৃত চক্রটি এই ধরনের ডাকাতি করে আসছিল বলে জানায় ডিবি। এদের কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র ও ধর্ষণ সহ কয়েক ধরনের মামলা রয়েছে। কয়েকবার আমরা ডিবির তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ধরা পড়ে স্মরণের বার। ২-১জনকে আটক করা গেলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরেই। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এর দায় এড়াতে পারে না বিমান। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিলে আসল অপরাধীদের গ্রেফতার করা সম্ভব। সানবির রূপলের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসেই ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে 3বার শুল্ক গোয়েন্দারা স্বর্ণ উদ্ধার করে। আর গত 2.5 বছরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে 414 কেজি। অন্যান্য সংস্থা মিলিয়ে 1000 কেজির বেশি। গোপন সংবাদের ভিত্তিতে এর বেশিরভাগই উদ্ধার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলছেন, সুনির্দিষ্ট তথ্য থাকলেই অভিযান চালান তারা। আমরা গত এই যে 2-3টা সিজ করলাম, 3টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। নৈতিকভাবে তারা কি কথা বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নাই? তথ্য বলছে একসময় স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো ঢাকা। বেশিরভাগ চালানি আসে দুবাই, সিঙ্গাপুর থেকে, চলে যায় ভারতে।
আর তাই স্বর্ণ পাচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানবন্দর। কয়েক স্তরের নিরাপত্তা বলয় মোড়ানো বিমানবন্দর এলাকা, নিরাপত্তা ও নজরদারিতে কাজ করে 15টির বেশি সংস্থা। তবুও একের পর এক স্বর্ণের অবৈধ চালান আটকের ঘটনায় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে। যারা এই কাজগুলো করে তো তারা তো সবসময় স্ক্যানিংয়ে আসে না, তারা ওই রকম পথ খুঁজতে থাকে কখন কিভাবে বেরিয়ে যাওয়া যায়। শুধু ঢোকার সময়, বের হওয়ার সময় নয়, চারিদিকে কি নিরাপত্তা ব্যবস্থা আছে আপনি নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে স্ক্যানিং মেশিন ছাড়াও কোনো স্মাগলার বিভিন্নভাবে বিভিন্ন পথে বেরিয়ে যেতে পারে কিনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিচারের নজির স্থাপন করতে না পারলে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। সিকিউরিটিটা আরও টাইট হওয়া উচিত এবং যাদের হাতে সিকিউরিটি আছে তাদেরকে দেখভাল করার জন্য আরেকটা সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি বলেন বা যা তা থাকা উচিত। সিকিউরিটি সিস্টেমে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের ওপর কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 দিনের জন্য প্রায় 150 কোটি টাকা বেশি খরচ করে 4 লাখ ট্যাব কিনতে চায় পরিসংখ্যান ব্যুরো। তবে দ্বিতীয়বারের মতো ব্যুরোর এমন প্রস্তাব ফেরত পাঠিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্প পরিচালকের দাবি, ট্যাবের মান দেখেই ধরা হয়েছে দাম। যদিও প্রস্তাবনায় সংশোধনী এনে তা আবারও ক্রয় কমিটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। আদমশুমারি থেকে নাম বদলে হয়েছে জনশুমারি ও গৃহগণনা। 7 দিনের একটা প্রকল্প, কিন্তু তার কেনাকাটা চলছে প্রায় 2 বছর ধরে। সমান তালে চলছে বিতর্কের ঝড়ও। এবার যার কেন্দ্রে প্রায় 4 লাখ ট্যাব কেনা নিয়ে পরিসংখ্যান ব্যুরোর অনড় অবস্থান। এরই প্রতিফলন দেখা গেল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিবিএস চায় 537 কোটি 12 লাখ টাকায় স্যামসাংয়ের ট্যাব কিনতে, অথচ এই দরপত্রে প্রায় 150 কোটি টাকা কম প্রস্তাব দিয়েছিল ওয়ালটন। ফলে ক্রয় কমিটির মন মতো না হওয়ায় প্রস্তাবটি 1 মাসের মাথায় ফেরত গেল দ্বিতীয়বার। তারা করতেছে, আমরা তো ইভ্যালুয়েশন কমিটি গিয়েছে, আমাদের টেকনিক্যাল কমিটি গেছে, তারা তো ওখানে প্রোডাক্টগুলো দেখে আসছে। বরং আপনার ওয়ালটনে যেতে গিয়েছিল তখন তারা কোনো প্রোডাক্ট দেখাতে পারে নাই। না, আপনি আইফোনের সাথে নিশ্চয়ই স্যামসাং তুলনা করবেন না। কিন্তু দ্বিতীয় সভায় মাত্র 11 কোটি 61 লাখ টাকা কমিয়ে প্রতিটি ট্যাবের দাম 13,598 টাকা নির্ধারণ করে প্রস্তাবটি কমিটিতে পাঠায় বিবিএস। যাতে সন্তুষ্ট না হওয়ায় সরকার বলছে সংশোধনী এনে প্রস্তাবটি আবারও পাঠাতে হবে পরবর্তী সভায়। আগামী সপ্তাহে আবার যখন আলোচনা হবে এবং একটা অ্যাপ্রুভালের পরে অথবা তখন আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। খরচ কমাতে গত 25 আগস্ট 1 ধাপ 2 খাম পদ্ধতিতে ক্রয় কমিটি পুনরায় দরপত্র আহ্বান করলে জমা পড়ে 3টি দরপত্র। এর আগেও অন্য এক প্রকল্পে 15,000 ট্যাব ক্রয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ 14,985 টাকায় স্যামসাংয়ের ট্যাব কেনে বিবিএস। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় সরকারি ও বিরোধী দলে 2 বাংলাদেশি প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। 1 নভেম্বরের ভোটকে কেন্দ্র করে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন 2 বাংলাদেশি। আসন্ন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA থেকে 2 বাংলাদেশি কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম 2 বাংলাদেশি বড় 2 দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার দল ANC থেকে ফ্রি স্টেট প্রদেশের মাঙ্গোয়াং মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডে মনোনয়ন পান খুলনার পারভেজ আহমেদ। আরেক কাউন্সিলর প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার মোহাম্মদুল্লাহ প্রধান বিরোধী দল DA থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি ইস্টার্ন কেপ প্রদেশের মাকানা মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করতে যাচ্ছেন। স্থানীয় কমিউনিটি আমাদের অবস্থান খুবই ভালো। আগামী 1 নভেম্বর নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমরা নির্বাচিত যদি হতে পারি, আমাদের দল ANC সাথে সাথে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের যে সমস্যা, স্পেশালি আমাদের যেখানে নিরাপত্তার যে সমস্যা, এটা আমি অ্যাড্রেস করব। আগামী 1 নভেম্বর স্থানীয় নির্বাচনে 2 বাংলাদেশি অংশগ্রহণ করায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির আমেজ। 2 প্রার্থী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যায় পাশে থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অধিকার আদায়ে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো এবার কলকাতাতেও বঙ্গবন্ধু মিডিয়া কর্নার হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে একটি কক্ষে বঙ্গবন্ধুর নামে মিডিয়া সেন্টার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে প্রেস ক্লাবে স্থাপিত হয় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার। এবার কলকাতা প্রেস ক্লাবেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি উপস্থিত থাকবেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। জাতির জনকের নামে এই মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কক্ষে ইন্টারনেট সেবা সহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। সাংবাদিকরা তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের সুবিধা পাবেন কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার থেকে। প্রেস ক্লাব কলকাতায় বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি সংবাদ কেন্দ্র বা মিডিয়া সেন্টার তৈরি হচ্ছে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপহার হিসেবে প্রেস ক্লাব কলকাতাকে দিচ্ছেন। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সময়ের মধ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলকাতা প্রেস ক্লাবের নাম। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক ও কলকাতার বিভিন্ন গণমাধ্যম। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে সম্মান জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাচ্ছে কলকাতা প্রেস ক্লাবও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তন এখন আরও সহজ হয়েছে। সংশোধিত নতুন আইনে যে কোনো প্রবাসী যে কোনো সময় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। আগে অন্তত 1 বছরের বাধ্যবাধকতা ছিল, তা এখন কেটে গেছে। এতে খুবই খুশি প্রবাসীরা। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের শ্রম আইনে একজন প্রবাসী শ্রমিক দেশটিতে প্রবেশের দিন থেকে প্রথমবার নিয়োগকর্তার কাছে কমপক্ষে 12 মাস বা 1 বছর কাটানোর পরেই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পেতেন। সৌদি আইনের কারণে অনেক নতুন শ্রমিক চাইলেই নির্দিষ্ট সময়ের আগে অন্য কোনো কাজ বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ পেতেন না। আর এ কারণে অনেকের কর্মস্থল পছন্দ না হলেও আইনের বাধ্যবাধকতার জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে সৌদি সরকারের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সে সুযোগ পাওয়া যাবে। থাকছে না 1 বছরের বাধ্যবাধকতা। যেসব শর্ত থাকবে তার মধ্যে অন্যতম হলো একজন প্রবাসী সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ না হওয়ার আগে তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন যদি তার বর্তমান নিয়োগকর্তার সম্মতি থাকে। তবে 1 বছর পূর্ণ হওয়ার পর বর্তমান নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন ছাড়াই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ থাকবে। দক্ষ শ্রমিকরাই মূলত এই সুযোগ বেশি পাবেন। এই আইন পরিবর্তন হওয়ায় খুশি প্রবাসীরা। সৌদি সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিছে, যেটি কিনা আপাতত খুবই ভালো। প্রবাসী যারা আছে তারা নতুন নতুন অনেকেই আসতেছে, বা পুরাতন যারা আছে এক কফিল থেকে অন্য কফিলে যাওয়া যায়, সমস্যা হয় না এখন। সৌদি আরব ধীরে ধীরে শ্রমিকদের জন্য আরো বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। এতে দেশটিতে কাজের পরিবেশ আরো বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের 2টি অংশ। এক পাশে কংক্রিটের আধুনিক দুবাই, অন্য পাশে ওল্ড দুবাই বা মেইনল্যান্ড। স্থানীয় মানুষের কাছে যা পরিচিত বার দুবাই নামে। প্রযুক্তি এবং আধুনিকতায় জাতি হিসেবে আমিরাতিরা দুনিয়াকে ছাড়িয়ে গেলেও বার দুবাই এখনও আটকে আছে 50 বছর আগেই। বার দুবাই ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল এবং সর্ববৃহৎ শহর দুবাই, একই সঙ্গে আমিরাতের রাজধানীও এই শহরটি। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই শহরটি এখন পুরো বিশ্ব বাণিজ্যের উপকেন্দ্র হিসেবেই বেশি পরিচিত।
তবে গোড়ার গল্পটা এমন ছিল না দুবাইয়ের। নুনাপানির লেক দুবাই ক্রিকের পশ্চিম পাশে গড়ে ওঠে শহরটি। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনি ইয়াজজাতের 700 থেকে 800 জন জেলে মিলে গড়ে তোলেন এই শহর। আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনস্থ ছিলেন তারা। মূলত মাছ ধরা, নৌকা বানানোই ছিল জীবন জীবিকা চালানোর জন্য তাদের একমাত্র পেশা। তবে সময়ের পরিক্রমায় ক্রিকের পূর্ব পাশে একসময় গড়ে ওঠে নতুন দুবাই, কিন্তু এখানকার প্রশাসন কখনোই ভুলে যাননি তাদের ঐতিহ্যকে। তাই তো এরকম নয়নাভিরাম সৌন্দর্যের বার দুবাইকে তারা রেখেছেন সাজিয়ে গুছিয়ে। প্রবেশপথেই চোখে পড়বে পুরানো স্থাপত্য শৈলীর সুচারু নিদর্শন। নিরেট পাথর এবং কংক্রিটে তৈরি ছোট ছোট বাড়িগুলো দৃষ্টি কাড়বে যে কোনো পর্যটকের। সেখানে এখনও রয়ে গেছে আরবীয় শেখদের বাড়িগুলো, তবে সেগুলো এখন এক একটি বড় জাদুঘর। কোভিডের কারণে এখন বন্ধ থাকলেও খুব শীঘ্রই সেগুলো আবার খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। বার দুবাই থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বিখ্যাত বার দুবাই মিউজিয়াম, কিন্তু কোভিড কেড়ে নিয়েছে প্রবেশের সুযোগ। বাইরের কামানগুলো জানাচ্ছে তাদের অপারগতা। মিউজিয়ামের ঠিক উল্টা পাশে তাকালে মন ভরে যাবে যে কোনো পর্যটকের। বার দুবাই মসজিদ, বাইরের লোহার গেট আর স্থাপত্য শৈলী হৃদয় জুড়াবে সবার। মসজিদের পাশেই দেয়াল ঘেঁষে অবস্থিত বার দুবাইয়ের একমাত্র মন্দিরটি। সনাতন ধর্মাবলম্বী এবং ভারতীয়রা এখানে সংখ্যাগুরু হওয়ায় মন্দিরটিকে ঘিরে গড়ে উঠেছে পুরানো একটি বাজার। পূজার সরঞ্জাম থেকে যেখানে পাওয়া যায় নিত্যদিনের সমস্ত সামগ্রী। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াদ সম্প্রদায়ের হাত ধরে যে শহরের জন্ম হয়েছিল, কালের মহাপরিক্রমায় আজ তা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র। অর্থ এবং প্রাকৃতিক সম্পদে বলিয়ান হবার পরও তারা ভুলে যায়নি তাদের ঐতিহ্যকে। তাই তো পুরো বার দুবাই জুড়ে নিজেদের হেরিটেজকে রক্ষার এই প্রাণান্তকর চেষ্টা তাদের মাঝে। ইমন মুহাইমিন, সময় সংবাদ, বার দুবাই, সংযুক্ত আরব আমিরাত। গরিবের আইনজীবী হিসেবে পরিচিত আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আইনাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার স্মরণে বন্ধ ছিল দেশের সর্বোচ্চ আদালত এবং ঢাকার বিচারিক আদালতের কার্যক্রম। বুধবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয় সবার প্রিয় বাসেত মজুমদারকে। এই আদালত চত্বরে প্রতিদিনই ঘোরেন হাজারো বিচার প্রার্থী। মানুষের সেই ভিড়ে বিত্তবান যেমন থাকেন, সব হারানো নিঃস্ব মানুষটিও। আর এইসব প্রান্তিক মানুষের বড় আশ্রয়স্থলের নাম ছিল বাসেত মজুমদার। বুক আগলে দাঁড়াতেন মানুষের জন্য। মানুষের ভালোবাসায় সিক্ত হতে শেষবারের মতো প্রিয় কর্মস্থলে ফিরলেন সবার শ্রদ্ধেয় এই আইনজীবী। বাবার কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তার ছেলে। চোখের কোণে জল ছিল উপস্থিত অনেকেরই। বুধবার দুপুরে জানাজার জন্য তার মরদেহ আনা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ভেতরে জানাজার নামাজের নির্ধারিত জায়গার সংকুলন না হওয়ায় নামাজ হয় জাতীয় ঈদগাহে। দলমত নির্বিশেষে অংশ নেন হাজারো মানুষ। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। আইনজীবীদের দায়িত্ব এবং অভিভাবকত্ব তিনি নিজে নিয়ে নিতেন। তিনি সবসময় বলতেন, আমাদের দায়িত্ব হচ্ছে গরিব মানুষকে সাহায্য করা এবং আইনগতভাবে সাহায্য করা, সেটা তিনি করতেন। মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় চেষ্টা করে গেছেন। তিনি চিন্তা করতেন মানুষ আসছে, তাকে সহায়তা করাই তার প্রধান দায়িত্ব। দাবি জানানো হয় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব তার জন্য যেন একদিন শোক দিবস পালন করা হয়। সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সবার কাছেই গরিবের আইনজীবী নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আইনজীবী সমিতির সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তার স্মরণে এদিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং ঢাকার বিচারিক আদালতের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।